হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। গতকাল অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2024 ভারতের 2024-25 সালের অন্তরিম বাজেট বা এন্টারিম বাজেট 2024 প্রকাশিত হয়েছে। তো আজকের সমস্ত প্রশ্ন এই বাজেট সম্পর্কে থাকবে। যত রকমের প্রশ্ন পরীক্ষায় তোমাদের এই বাজেট সম্পর্কে আসতে পারে সমস্ত রকমের প্রশ্ন উত্তর আমি এখানে রেখেছি। তার সঙ্গে স্ট্যাটিক জিকে, বাজেট সম্পর্কে স্ট্যাটিক জিকেগুলোও আমি আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমাদের স্ট্যাটিক জিকে আছে কয়েকটা, সঙ্গে তোমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো বলে দেবো বা বুলেট পয়েন্টগুলো বলে দেবো এবারের বাজেট থেকে যে বুলেট পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের সব কিছু বলে দেবো। তো মন দিয়ে শুনতে থাকো, দেখতে থাকো মন দিয়ে। নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাও। চলে যাব আমাদের প্রথম প্রশ্নের দিকে। চলো আমাদের প্রথম প্রশ্নের দিকে চলে যাব। আমাদের প্রথম প্রশ্ন আজকের হচ্ছে, বাজেট শব্দের অর্থ কী? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এই প্রশ্ন বহুবার পরীক্ষায় এসছে। বাজেট শব্দের অর্থ কী? দেখো, বাজেট শব্দের অর্থ, বাজেট এই শব্দটা এসছে বগেট থেকে, ঠিক আছে? এই শব্দ এসেছে বগেট থেকে, BOUGGET, বগেট থেকে এই শব্দটা এসছে। যে বগেট কথার অর্থ হচ্ছে চামড়ার থলে। এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ শব্দ বগেট, সেখান থেকে এসছে শব্দ যেটা বাজেট। বাজেট কথার অর্থ হচ্ছে চামড়ার থলি। বাজেট শব্দের অর্থ কি? চামড়ার থলে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো, এই প্রশ্নগুলো হয়ে যাক স্ট্যাটিক জিকেগুলো, তারপর আমরা লাস্টে এবারের যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো যেগুলো তোমাদের জানতে হবে সেগুলো আলোচনা করে দেবো। তো দেখো, বাজেট শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে? এখনই তোমাদের বললাম, বাজেট শব্দের উৎপত্তি হয়েছে ফ্রেঞ্চ ভাষা বা ফ্রান্স ভাষা থেকে। ফ্রান্স ভাষার শব্দ হচ্ছে বগেট, সেই শব্দ থেকে। তাহলে অপশন ডি। দেখো, ডিটেলস দেখে নাও একটু। বাজেট শব্দের উৎপত্তি ফ্রেঞ্চ ভাষার লাতিন শব্দ বুলগা থেকে হয়েছে। বুলগা, বা অনেক সময় অপশন তোমাদের থাকবে বুলগাও অপশন থাকতে পারে। আমি তোমাদের যেটা বললাম বগেট বা বুলগা, যার অর্থ হলো চামড়ার থলি। বুলগা থেকে বগেট শব্দ, এরপর ইংরেজি শব্দ বগেট অস্তিত্বে আসে এবং এই বগেট শব্দ থেকেই বাজেট শব্দের উৎপত্তি। তাহলে প্রথম দেখো, ফ্রান্স শব্দ আছে বুলগা, শব্দের নাম কি? বুলগা। সেই বুলগা থেকে ইংরেজি শব্দ আসছে বগেট বা বৌগেট বা বগেট, ঠিক আছে? আর এখান থেকেই শব্দটা আসছে বাজেট, যার কথার অর্থ হচ্ছে চামড়ার থলে। 3 নম্বর প্রশ্নে চলে যাব। ভারতীয় বাজেট ব্যবস্থার জনক কাকে বলা হয়? ভারতের বাজেট ব্যবস্থার জনক, এই যে প্রথম প্রশ্ন হচ্ছে যে এবারের বাজেটটা কিন্তু অন্তরীণ বাজেট। অন্তরীণ বাজেট কি বাজেট? এবারের বাজেটটা হচ্ছে অন্তরীণ বাজেট, বা যাকে বলা হয় এন্টারিম বাজেট। এন্টারিম বাজেট মানেটা কি? মানে হচ্ছে, ধরো আমাদের এই যে বর্তমানে যে সরকার আছে আমাদের কেন্দ্রে, এই সরকার আর কিছুদিনের জন্যই আছে, এরপর নির্বাচন হবে 2024 সালে। 2024 সালে লোকসভা নির্বাচনের ফলে যদি এই সরকার থাকে, এই সরকার জয়ী হয়, মেজরিটি পায়, তাহলে এই সরকার থাকবে, না হলে কিন্তু অন্য গভর্নমেন্ট আসবে। এখন কি হচ্ছে, তাহলে এই সরকারের হাতে যতদিন আছে, বর্তমানে নির্বাচন পর্যন্ত যতদিন আছে, সেই সময়টার জন্য যে আয় ব্যয়ের হিসেব, সেটা প্রকাশ করার জন্য যে বাজেট মানে নিয়ে আসা হয়, সেটা হচ্ছে এন্টারিম বাজেট বা অন্তরীণ বাজেট। এটা কিন্তু পুরো বছরের বাজেট নয়। এই সরকার যদি আবার চলে আসে, তখন আবার নতুন করে বাজেট হবে, ঠিক আছে? আর যদি সরকার চলে আসে তখন এই বাজেটটাই থাকবে, না যদি সরকার অন্য চলে আসে তাহলে অন্য বাজেট হবে। তাহলে ভারতীয় বাজেট ব্যবস্থার জনক কাকে বলা হয়? জেমস উইলসন। জেমস উইলসনকে ভারতের বাজেট ব্যবস্থার জনক বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ জেমস উইলসন ভারতে 1860 সালে প্রথম বাজেট পেশ করা হয়েছিল। সেই সময় পরাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন জেমস উইলসন। সেজন্য ভারতের বাজেট ব্যবস্থার জনক বলা হচ্ছে জেমস উইলসনকে। আমাদের গাইডেন্স গুরু অ্যাপ ইনস্টল না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, প্রত্যেকে আমাদের গাইডেন্স গুরু অ্যাপটা ইনস্টল করে নাও। টেলিগ্রামে জয়েন না করে থাকলে প্রত্যেকে জয়েন করবে। আর এসএসসি জিডির পরীক্ষা মাত্র আর কয়েকটা দিন বাকি আছে। তোমরা যদি 2021 সাল 2023 সালের জিকে প্রশ্নের পিডিএফ নিতে চাও, বা 2023 সালের সম্পূর্ণ 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স
সিএ পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে নাও, এই নাম্বারে তোমরা লিখে পাঠাও, আমরা প্রসেস বলে দেবো যে কিভাবে তোমরা আমাদের সঙ্গে পিডিএফটা পাবে। যদি তোমরা পিডিএফ নিতে চাও কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, তখন কি লিখবে 2023 সিএ পিডিএফ। আর যদি তোমরা জিকে পিডিএফ নিতে চাও এসএসসি জিডির জন্য বা এমটিএস পরীক্ষার জন্য, তাহলে সেই পরীক্ষার নামটা লিখে পাঠাবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমরা প্রসেস বলে দেবো। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর কি আছে, সংবিধানের বাজেট শব্দের পরিবর্তে কোন শব্দের প্রয়োগ করা হয়েছে? আমাদের সংবিধানে কিন্তু বাজেট শব্দের প্রয়োগ নেই, সেখানে কিন্তু এই যে বাজেট, এই বাজেট শব্দের প্রয়োগ নেই। সেখানে কি শব্দের প্রয়োগ আছে? সেখানে বলা হয়েছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সঙ্গে আরেকটা কথার প্রয়োগ আছে যেটা হচ্ছে বার্ষিক আর্থিক বিবরণ। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং বার্ষিক আর্থিক বিবরণ, এই দুটো কথার বিবরণ আছে। তাহলে বাজেট কথার সেখানে ব্যবহার নেই, তাহলে অপশন এ এবং বি কারেক্ট আনসার, অপশন সি উপরের দুটোই হচ্ছে কারেক্ট। 5 নম্বর প্রশ্নে চলে যাব, প্রত্যেক বছর সংসদে কে কেন্দ্রীয় বাজেট পেশ করে থাকেন? কেন্দ্রীয় বাজেট কে পেশ করবেন সবসময়? তো যিনি ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকবেন বা যিনি ভারতের অর্থমন্ত্রী থাকবেন তিনি সবসময় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তাহলে কারেক্ট আনসার কি হবে? অর্থমন্ত্রী। বর্তমানে ভারতের ফিনান্স মিনিস্টার কে রয়েছেন? নির্মলা সীতারামন। তাহলে কে পেশ করবেন? নির্মলা সীতারামন। আরেকটা প্রশ্ন এখান থেকে থাকে যে মহিলা হিসেবে কে প্রথম ভারতের বাজেট পেশ করেছিলেন? তো ইন্দিরা গান্ধী প্রথম মহিলা হিসেবে ভারতের বাজেট পেশ করেছেন। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 6 দেখো, 2024-25 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট কে পেশ করলেন? কেন্দ্রীয় বাজেট, কেন্দ্রীয় অন্তরীণ বাজেট এখানে লেখা দরকার ছিল। কেন্দ্রীয় অন্তরীণ বাজেট কে পেশ করলেন? কারেক্ট আনসার হবে নির্মলা সীতারামন কেন্দ্রীয় অন্তরীণ বাজেটটা পেশ করেছেন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নির্মলা সীতারামন ষষ্ঠবারের জন্য বাজেট পেশ করলেন। কতবারের জন্য? ষষ্ঠবারের জন্য তিনি বাজেট পেশ করলেন। তিনি প্রথম 2014 সালে বাজেট পেশ করেছিলেন। নেক্সট চলে যাব 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কেন্দ্রীয় বাজেট পেশ করা প্রথম ভারতীয় পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী কে? তো পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী, কেন্দ্রীয় বাজেট পেশ করা ভারতের পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন। তিনি হচ্ছেন প্রথম কেন্দ্রীয় পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছেন। 8 নম্বর চলে যাব, ভারতীয় মহিলা হিসেবে কে প্রথম বাজেট পেশ করেছেন? তো একটু আগেই তোমাদের বললাম ইন্দিরা গান্ধী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথম মহিলা হিসেবে ভারতের বাজেট পেশ করেছেন। ইন্দিরা গান্ধী এখনো পর্যন্ত মোট 2 বার বাজেট পেশ করেছেন। কতবার? 2 বার। 9 দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে কেন্দ্রীয় বাজেটকে বার্ষিক আর্থিক বিবরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে? কি বললাম? কেন্দ্রীয় বাজেট লেখাটা কি লেখা থাকে? সেখানে লেখা থাকে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা কেন্দ্রীয় আর্থিক বিবরণ। তো এটা কত নাম্বার অনুচ্ছেদে বা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? অনুচ্ছেদ 112 বা আর্টিকেল 112-তে এটা বলা হয়েছে। ঠিক আছে। 10 দেখো, ব্রিটিশ ভারতের প্রথম বাজেট কবে পেশ করা হয়? ব্রিটিশ ভারতের প্রথম জেমস উইলসন প্রথম বাজেট পেশ করেছিলেন 1860 সালে। কত সালে? 1860 সালে। কে পেশ করেছিলেন? জেমস উইলসন। জেমস উইলসন 1860 সালে প্রথম পেশ করেছিলেন। ব্রিটিশ ভারতের প্রথম বাজেট 1860 সালের 7 এপ্রিল জেমস উইলসন পেশ করেছিলেন। আচ্ছা, 7 এপ্রিল দিনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট দিন। এই দিনটা কি দিবস হিসেবে পালন করা হয়? তোমাদের কাছে আমি আনসার আশা করছি প্রত্যেকে। এটা আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এটা কিন্তু বাজেটের সঙ্গে কোনো রকমের সম্পর্কিত প্রশ্ন নয়। 7 এপ্রিল দিনটা অন্য কিছু ইম্পর্টেন্ট একটা ডে হিসেবে পালন করা হয়, মনে রাখবে। এটা একটা ইন্টারন্যাশনাল দিবস। তোমরা কমেন্ট করবে যে 7 এপ্রিল দিনটি কি দিবস হিসেবে পালন করা হয়, ঠিক আছে? নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন কি আছে, স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেন? স্বাধীন ভারত স্বাধীন হচ্ছে 1947 এবং সেই বছরেই ভারতের বাজেট পেশ করা হয়েছিল। সে বছর ভারতের বাজেট পেশ করেন আর কে ষণ্মুখম চেট্টি ভারতবর্ষের প্রথম অর্থমন্ত্রী। 1947 সালের 26শে নভেম্বর বাজেট পেশ করেন।
কত সালে? 1947 সালের 26 নভেম্বর। আর কে শানমুখম চেট্টি হচ্ছেন ভারতের প্রথম অর্থমন্ত্রী। দেখো প্রধানমন্ত্রী ভারতের প্রথম বাজেট কবে পেশ করা হয়? প্রজাতান্ত্রিক ভারতের, অর্থাৎ যে প্রজাতান্ত্রিক ভারত কবে থেকে হচ্ছে? 1950 সালের 26শে জানুয়ারির পর থেকে ভারত হচ্ছে প্রজাতান্ত্রিক বা রিপাবলিক ইন্ডিয়া। প্রজাতান্ত্রিক ভারতের প্রথম বাজেট হচ্ছে কবে? 1950 সালের 28শে ফেব্রুয়ারি। 1950 সালের 28শে ফেব্রুয়ারি প্রজাতান্ত্রিক ভারতের প্রথম বাজেট। তাহলে ভারতের প্রথম, ব্রিটিশ ভারতের প্রথম হচ্ছে 1860, স্বাধীন ভারতের প্রথম হচ্ছে 1947 সালের, আর তারপর হচ্ছে প্রজাতান্ত্রিক ভারতের বললে 1950 সালের 28 ফেব্রুয়ারি। 13 নম্বর প্রশ্ন, নিম্নের কে সর্বাধিকবার বাজেট পেশ করেছেন? কে সর্বাধিকবার বাজেট পেশ করেছেন? কারেক্ট আনসার হবে মোরারজি দেশাই। মোরারজি দেশাই সব থেকে বেশিবার বাজেট পেশ করেছেন, মোট 10 বার। কতবার? মোট 10 বার মোরারজি দেশাই বাজেট পেশ করেছেন। ঠিক আছে, নেক্সট চলে যাব আমরা পরবর্তী। দেখো নিম্নের কে প্রধানমন্ত্রী থাকাকালীন বাজেট পেশ করেন? প্রধানমন্ত্রী থাকাকালীনই বাজেট পেশ করেছেন কে? তো তিনজনই। এই যে ভারতের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এই তিনজন প্রধানমন্ত্রী থাকাকালীন বাজেট পেশ করেছেন। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, উপরের সকলেই। জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী 1947 সাল পর্যন্ত থেকে 1964 সাল পর্যন্ত, এবং তিনি ভারতের এখনও পর্যন্ত দীর্ঘকালীন প্রধানমন্ত্রী। 17 বছর তিনি প্রধানমন্ত্রী পদে আছেন, এখনও পর্যন্ত তিনি হচ্ছেন দীর্ঘকালীন প্রধানমন্ত্রী। 15 প্রশ্নে চলে যাব। প্রথম কবে পেপারলেস বাজেট পেশ করা হয়? পেপারলেস বাজেট বা ডিজিটাল বাজেট। আগে কি হতো? বাজেট কিন্তু পেপারের উপরে লেখা থাকতো, কিন্তু এখন কি হচ্ছে? আজ বাজেট লেখা থাকছে না, এখন পুরো সেটা ডিজিটাল আকারে বের করা হচ্ছে। তো 2021 সালে প্রথম পেপারলেস বাজেট বেরিয়েছিল, 2021 সালে। এখনও পর্যন্ত 3 বার 2021, 22, 23 পেপারলেস বাজেট পেশ করা হয়েছে। আর এবারের যে অন্তরিম বাজেট সেটাও কিন্তু পেপারলেস বাজেট হলো। এখনও পর্যন্ত 4 বার পেপারলেস বাজেট হলো। ঠিক আছে, 4 বার পেপারলেস, এটা কিন্তু 3 হবে না, এটা 4 বার হবে। চলো এবারের যে অন্তরিম বাজেট সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখে নিই। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার সময় এবারের বাজেট সম্পর্কে যে ইম্পর্টেন্ট কথাগুলো তিনি বলেছেন সেগুলো একবার আমরা দেখে নিই। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে জয়েন করবে। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় 7:30-এ আমাদের ম্যাথ এবং রিজনিংয়ের লাইভ ক্লাস হয়ে থাকে। ম্যাথ রিজনিংয়ের লাইভ ক্লাস প্রত্যেক দিন 7:30 হয়ে থাকে। তো অবশ্যই প্রত্যেকে কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করো, প্রত্যেক দিন 7:30 PM। ঠিক আছে, সন্ধ্যে 7:30। এখানে কি হচ্ছে? অর্থমন্ত্রী সীতারামন বলেছেন যে সরকার 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে। 25 কোটি মানুষ থেকে দাবি করছে নির্মলা সীতারামন যে 25 কোটি মানুষকে দারিদ্র সীমা থেকে বের করে এনেছে লাস্ট 10 বছরে। তিনি উল্লেখ করেছেন যে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 80 কোটি মানুষের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করেছে। কত কোটি মানুষের জন্য? 80 কোটি মানুষের জন্য ফ্রিতে খাবার দিচ্ছে। ঠিক আছে, এগুলো নিয়ে আমি বেশি আলোচনায় যাব না, যেটা বলেছে সেটা আমি বলবো তোমাদের। ঠিক আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব আমি নয়, তাই এগুলো আমি বিশ্লেষণ করতে যাব না। তোমরা বিশ্লেষণ করবে যে কোনটা ঠিক কোনটা ভুল। PM জনধন যোজনা অ্যাকাউন্টগুলির মাধ্যমে 34 লক্ষ কোটি টাকার প্রত্যক্ষ সুবিধা স্থানান্তরের ফলে 2.7 লক্ষ কোটি টাকা সঞ্চয় হয়েছে। কি হচ্ছে? PM জনধন যোজনার অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে, তার ফলে 2.7 লক্ষ কোটি টাকা সঞ্চয় হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, যেটা কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে, প্রকল্প কারিগরদের শেষ থেকে শেষ, মানে এটা এন্ড টু এন্ড হবে। ঠিক আছে, এন্ড টু এন্ড যেটা থাকে সেটা বাংলা করতে গিয়ে শেষ থেকে শেষ হয়ে গেছে। এন্ড টু এন্ড সহায়তা প্রদান করে সরকার PM স্বনিধি স্কিমের অধীনে 78 লক্ষ রাস্তার বিক্রেতাকে ঋণ সহায়তা প্রদান করেছে। রাস্তার বিক্রেতা বা স্ট্রিট ফুড যারা বিক্রি করে তাদেরকে কত স্ট্রিট ফুডকে লোন দিয়েছে? 78 লক্ষ স্ট্রিট ফুড দোকানদারকে লোন দিয়েছে। ঠিক আছে, সংখ্যাটা মনে রাখবে, 78 লক্ষ। মহিলা উদ্যোক্তাদের 30 কোটি মুদ্রা যোজনা ঋণ বিতরণ করা হয়েছে। মহিলা যারা উদ্যোক্তা বা ওমেন এন্টারপ্রেনার যারা, তাদেরকে 30 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে আপস্কিলিং এবং রিস্কিলিং সরকারের জন্য একটি ফোকাস ছিল
এবং 1.4 কোটিরও বেশি যুবককে স্কিল ইন্ডিয়া মিশনের অধীনে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। পিএম মুদ্রা যোজনার অধীনে 43 কোটি ঋণ মঞ্জুর করা হয়েছে। প্রশ্ন থাকবে যে পিএম মুদ্রা যোজনার মাধ্যমে কত কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে? 43 কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে। গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার লাখপতি দিদি প্রকল্পেও প্রসারিত করেছে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা থাকতে পারে তোমাদের কীরকম, যে লাখপতি দিদি প্রকল্পের মাধ্যমে কোন মহিলাদের উন্নয়নের কথা ভাবা হয়েছে? তাহলে গ্রামীণ রুরাল এরিয়ার মহিলাদের। ঠিক আছে, দেখো, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বিশ্ব বাণিজ্যে ভূমিকা রাখতে পারে তা সরকার তুলে ধরেছে। দরকার নেই এটা আমাদের। ভারতের প্রবৃদ্ধি বাড়াতে সরকারের পূর্বের উন্নয়নে আরও মনোযোগ দেবে, এটা দরকার নেই। এখানে দেখো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছে এবং লক্ষ্য ব্যান্ডের মধ্যে রয়েছে এত। মুদ্রাস্ফীতিটা যে আমাদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সেটাকে নিয়ন্ত্রণ করে রেখেছে, অর্থাৎ জিনিসের দাম কিন্তু নিয়ন্ত্রণের মধ্যেই আছে, আকাশ ছোঁয়ার জিনিসের দাম হয়নি, সেটা 2% থেকে 6%-এর মধ্যেই মুদ্রাস্ফীতি। প্রত্যেক বছর একটা ইনফ্লেশন হয়ে থাকে, তো 2% থেকে 6%-এর মধ্যেই সেটা আছে, বেড়ে যায়নি। অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে এবং মানুষের গড় প্রকৃত আয় 50% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, মানুষের আয় 50% বৃদ্ধি পেয়েছে, এটা বলা হচ্ছে। সরকার গ্রামীণ এলাকায় 3 কোটি সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণে ভর্তুকি দেবে। কত বাড়ি? এতদিন বলছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে প্রায় 3 কোটি বাড়ি নির্মাণ করা হয়েছে, আবারও এবছর নতুন করে 2 কোটি বাড়ি নির্মাণ করা হবে। কেন্দ্র সার্ভিক্যাল ক্যান্সারের টিকাদানকে উৎসাহিত করবে এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিচর্যা প্রকল্পগুলিকে একটি বিস্তৃত কর্মসূচি একত্রিত করবে। এটা কি বলা হচ্ছে? সার্ভিক্যাল ক্যান্সার। সার্ভিক্যাল ক্যান্সার, এটা একটু জেনে রাখো। সার্ভিক্যাল ক্যান্সার, আজকেই সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন অভিনেত্রী। ঠিক আছে, নাম ছিল পুনম পান্ডে। তো সার্ভিক্যাল ক্যান্সারের ফলে মারা গেছে। এই সার্ভিক্যাল ক্যান্সারটা হচ্ছে এইচপিভি ভাইরাসের ফলে হয়ে থাকে। এইচপিভি ভাইরাস হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার সময় এটা হচ্ছে একমাত্র ভাইরাস যেটা এক দেহ থেকে আরেক দেহে যায়, এর ফলেই কিন্তু সার্ভিক্যাল ক্যান্সার হয়ে থাকে। এটা মানে অনেকাংশে দায়ী, সার্ভিক্যাল ক্যান্সারের সবচেয়ে বেশি দায়ী এটাই। তো সার্ভিক্যাল ক্যান্সারের জন্য 9 থেকে 14 বছরের মেয়েদের টিকাদান ফ্রিতে করা হয়েছে। এই টিকাটা তোমরা ফ্রিতেই নিতে পারবে। কোথাও কিন্তু কেউ যদি নিতে চায় টিকা, টাকা দিতে হবে না। অনেক জায়গা থেকে এটা পেড প্রমোশন করে টাকা দিয়ে টিকা বিক্রি করা হয়, কিন্তু এটার জন্য টাকা দিতে হবে না। আর সরকার এটা আরও বাড়াচ্ছে জিনিসটা, যে আরও বেশি বেশি করে এই টিকাটা দেওয়া হবে মেয়েদেরকে। ঠিক আছে, নেক্সট দেখো, আয়ুষ্মান ভারত প্রকল্পটি সমস্ত আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কাছে প্রসারিত করা হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকাদেরকে মানে সুযোগ সুবিধা দেওয়া হবে কিছু। সরকার বিভিন্ন ফসলের জন্য ন্যানো ডিএপির ব্যবহার বাড়াবে। ন্যানো ডিএপি উৎসাহিত করবে এবং সমস্ত কৃষি জলবায়ু অঞ্চলে এর ব্যবহার সম্প্রসার করবে। এটি দুগ্ধ খামারিদের সহায়তা এবং পা ও মুখের রোগকে পরাস্ত করার জন্য নীতি প্রণয়ন করবে। কি করবে? দুধের যারা কাজ করে তাদের এক ধরনের রোগ হয়ে থাকে পা এবং মুখে, মানে মিল্ক ফার্মে যারা কাজ করে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকার তৈলবীজের জন্য আত্মনির্ভরতা বা স্বনির্ভরতা অর্জনের একটি কৌশল প্রণয়ন করবে। এটি উচ্চ ফলনশীল জাত সংগ্রহ, মূল্য সংযোজন এবং শস্য বীমা সংক্রান্ত গবেষণা কভার করবে। দেখো, জেলেদের চাহিদা পূরণের জন্য একটি নতুন বিভাগ মৎস্য সম্পদ স্থাপন করা হবে। জেলেদের জন্য কি বিভাগ করছে? মৎস্য সম্পদ বিভাগ। 40,000টি সাধারণ রেল বগিকে বন্দে ভারত স্ট্যান্ডার্ডে রূপান্তরিত করা হবে। সাধারণ যে জেনারেল কামরা, রেলের জেনারেল কামরা বা জেনারেল বগিকে বন্দে ভারতের মতো স্ট্যান্ডার্ডে রূপান্তরিত করা হবে। সরকার যাত্রীদের নিরাপত্তা, সুবিধা এবং নিরাপত্তা বাড়াতে ট্রানজিট ভিত্তিক উন্নয়ন প্রদানের লক্ষ্যে সরকার মেট্রোগুলিতে মনোনিবেশ করবে। সরকার 2070 সালের মধ্যে নেট জিরোতে পরিণত করার জন্য বেশ কয়েকটি প্রকল্প ঘোষণা করেছে। নেট জিরো কার্বন নিঃসরণকারী রেলওয়েকে সংস্থা তৈরি করার জন্য অনেকগুলো প্রসেস করছে। এর মধ্যে রয়েছে 1 গিগাওয়াটের প্রাথমিক ক্ষমতার জন্য অফশোর বায়ু শক্তি উৎপাদনের জন্য অর্থায়ন করবে। 1 গিগাওয়াট
বায়ু শক্তি উৎপন্ন করা হবে, বায়োমাস এগ্রিগেশন মেশিনারি সংগ্রহ করা এবং আরও উৎপাদন এবং চার্জিং অবকাঠামোকে উৎসাহিত করে ই বাহন খাতকে প্রসারিত করা। 2024-25 সালের জন্য মূলধন ব্যয়ের 11.11 লক্ষ কোটিতে উন্নীত হয়েছে। সরকার 2025-26 সালে রাজস্ব ঘাটতি 4.5% কমাতে রাজস্ব একীকরণের পথে চলবে। ঠিক আছে, তো এগুলোই জেনে রাখো, আর দরকার নেই কিন্তু, এটা যদি তোমরা নিজেরা পড়ে নেবে স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, যেগুলো বলে দিলাম এগুলোই দরকার আছে। তো আশা করি তোমাদের ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে। তো প্রত্যেকে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ, ভালো থেকো প্রত্যেকে। যে পিডিএফগুলো বললাম কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ যদি নিতে চাও তোমরা, সম্পূর্ণ 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে লিখে পাঠাতে হবে CAPDF 2023, তাহলে প্রসেস বলে দেবো কীভাবে পিডিএফ পাবে। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, শেয়ার করো।